আমাদের অতিথি প্রফেসর অধ্যাপক ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কালিমুল্লাহ, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। এই জুলাই সনদটাকে আপনি কিভাবে আখ্যায়িত করবেন? এক কথায় বলবো, এটি অন্তঃশ্বাস শূন্য একটা ঘোষণা। এর মধ্যে সারবত্তা কিছু আছে বলে আমার কাছে মনে হয়নি, এবং গোজামিল দিলে যা হয় আর কি, সবাইকে সন্তুষ্ট করতে গেলে যে অবস্থা দাঁড়ায় এটা সেরকম একটি বিষয়। তবে এর সঙ্গে ইনডেমনিটি অধ্যাদেশের তুলনা করা যেতে পারে, কারণ আপনারা যারা এই কমরেডারি করেছিলেন এই আন্দোলনে, তাদেরকে বীর আখ্যায়িত করা হয়েছে এবং তাদের এই ঘোষণার মধ্য দিয়ে ইনডেমনিটি প্রদান করা হয়েছে। এই বীর আখ্যায়িত করার আরেকটা ইতিহাস আছে আমাদের। 15 আগস্টের যারা ঘটিয়েছিলেন তাদেরকে সূর্য সন্তান আখ্যায়িত করা হয়েছিল, এবং আজকে সেই সূর্য সন্তানদের অনেকে ছিলেন কক্সবাজারে। খুব আলোচনা তৈরি করেছে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? দেখুন, নৈতিকভাবে এটি সমর্থনযোগ্য নয়। কারণ হচ্ছে, যারা এই কাণ্ডটি করেছেন তাদের বিবেকের দংশন কেন হলো না আমার কাছে আশ্চর্য লাগছে। কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার চলে গেছে। তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে, তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা। সেটা না করে তারা চলে গেলেন কক্সবাজার, এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো, জিজ্ঞেস করা হলো, তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধিত করেছে, অপরাধের হিসেবে দাঁড় করিয়েছে। তারা বললেন তারা বেড়াতে এসছেন। আচ্ছা, বেড়ানোর আর কোনো দিন খুঁজে পেলেন না তারা? ওয়াই 5th of August? আমার ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি। আপনার পরে যেটি জানা গেল, ইননুয়েন্ডো, আমি নিশ্চিত করে বলতে পারবো না, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা সেখানে গিয়েছে, এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ এই রয়্যাল টিউলিপ বলে যে 5 তারা হোটেলটি নানিতে অবস্থিত, এখন অবশ্য নাম পাল্টেছে, সেখানে বোর্ডার হিসেবে যাননি। মূলত 3 জন চীনা বোর্ডার সেখানে আছেন, এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই। এখন এই যে আপনার ইভসড্রপিং এর মতো বিষয়টা চাল করে দেওয়া হলো, এটা ইনেও একটা ধূম্রজাল তৈরির চেষ্টা বলে অনেকে মনে। একজন যদি না হন, তিনি কিন্তু কফি খাওয়ার জন্য অন্য হোটেল থেকে সেখানে হাজির হতে পারেন। আর পিটার হাস মহোদয় যখন মান্যবর রাষ্ট্রদূত ছিলেন, তখন কিন্তু এরকম ধূম্রজাল তিনি বা তাকে ঘিরে তৈরি হয়েছিল। গেলেন শ্রীলঙ্কা বাউন্ড এরোপ্লেনে, পরে জানা গেল তিনি গেছেন স্বদেশী। এই ধরনের আপনার লুকোচুরি অনেক সময় খেলা হয়ে থাকে, এবং এই দস্তুর একেবারে নতুন নয়, এবং তারই অনুবর্তী হয়েছেন বোধহয় এই নব্য তুর্কিরা। ধন্যবাদ। এই জুলাই ঘোষণা খুঁটিনাটি পর্যালোচনা নানাভাবে নানাজন করেছেন। আপনার কাছে এমন কোনো অনুসন্ধান আছে? দেখুন, আমি এই পুরো ঘোষণাপত্রটি পাঠ করেছি, নানান সূত্র থেকে আমার কাছে এসছে, এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাসিদা।
শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া, তারপর ইয়াজিদের প্রতি অভিসম্পাত দিয়ে নানা রকম কাসিদা রচনা করা হয় বা হয়েছে। তো অনেকটা সেই ধারাবাহিকই অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের যিনি কান্ডারি ইউনূস মহোদয়। তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন এবং প্রকারান্তরে শেখ হাসিনা কি আপনার প্রমিনেন্স দিয়েছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে নেতিবাচক অর্থে। আর এখানে আমাদের প্রত্যাশা ছিল তিনি রীতিমতো বিশ্ব চমকে দেওয়া নানান রকমের ঘোষণা এখানে সন্নিবেশিত করবেন। 21st সেঞ্চুরিতে শেষ অবধি বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন। তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন, তেমনটি ছিল প্রত্যাশা। আপনার সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন, সেগুলো কিন্তু এখানে অনুপস্থিত। তো ফলে আপনার এটি যেমন জামাত ইসলামের নায়েবে আমিরকে হতাশ করেছে, তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি যান বাংলাদেশের তাদেরও হতাশ করে দেয় ভিন্ন ভিন্ন অবস্থানগত কারণে। এখন তিনি তো আসলে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছেন এর মধ্যে দিয়ে, ফলে ভাগের মা যেমন গঙ্গা পায় না, এখানে অবস্থাটা তেমন হয়েছে। ধন্যবাদ। এখানে কতবার যেহেতু, কতবার সেহেতু, কতবার আওয়ামী লীগ, কতবার শেখ হাসিনা, এটা একটা পরিসংখ্যানও বেরিয়েছে এবং জুলাইয়ের শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতের যারা আসবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সংবিধানে অন্তর্ভুক্ত করা। সংবিধানে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এটা মূল্যহীন। সেই গ্যারান্টিটা আপনি কি পাচ্ছেন? দেখুন, কাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো একটা বিষয়। আপনার বাড়ির সামনের রাস্তাটা আপনি কাউকে লিখে দিলেন। এ ধরনের কাণ্ড ফরাসি যেই দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে। বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার, এটি 3বার এক ঠগি বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে, 4র্থবার ধরা পড়েছে। এখন এটা তো মার্কেটিং একটা স্কিল, আর এই স্কিলে তো তিনি সেরা, বিশ্ব সেরা। সুতরাং আমি অবাক হব না সেই আইফেল টাওয়ার বিক্রির মতো কোনো কাণ্ড করে বসেছেন কিনা তিনি কে জানে। ঠিকই একইভাবে কিন্তু আমাদের এখানে বঙ্গভবন বিক্রি করা অথবা হাইকোর্টের দেখেন ভবনকে নিজের বাড়ি দেখিয়ে বিয়ে করা, যেমন আতা যিনি চলচ্চিত্র নির্মাতা ছিলেন সেরকম একটি ইতিহাস রচনা করেছেন। আমি তার আত্মীয় স্বজনের সঙ্গে চেক ব্যাক করে শুনেছি ঘটনাটার সত্যতা আছে, একেবারে গালগপ্প নয়। সংবিধানে এটা অন্তর্ভুক্তিটা, রাজনৈতিক দলগুলা কি আপনার মনে হয় এর লক্ষ্যে পৌঁছেছেন? দেখুন, তারা এখন সিন্দাবাদের এই দত্তঘাত থেকে নামাতে পারলে বাঁচেন, সেই জন্য যা বলে তাই তথাস্তু। আপাতত রাস্তা মাপেন, নির্বাচনের তারিখ দেন। মানে এক পর্যায়ে তো বিএনপির একজন সিনিয়র নেতা বলেই ফেলেছেন যে ভাই আপনি নীতিতে অপারগ হলে আমরাই তারিখ দিয়ে দেবো। মানে কতটা অধৈর্য হলে মানুষ এইরকম পর্যায়ে যায়, এবং সবার ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলছেন তিনি, এটা বলতেই হবে। আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ বাংলাদেশের। টুডে টুমোরো এখন আওয়ামী লীগকে মাইনাস করে অনেকে চিন্তা করে যেতে পারে, দিন শেষে আওয়ামী লীগকে মাইনাস করে বাংলাদেশে স্টেবল রাজনীতি হবে না। আওয়ামী লীগের একজন নেতাকে আজকে জিজ্ঞেস করেছিলাম আমরা, এই জুলাই শহীদদের
তারা কিভাবে মূল্যায়ন করবেন ভবিষ্যতে? তারা উত্তর দিয়েছেন, তারা আগে প্রতিটা হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত, কে কিভাবে মারা গেল, কে কার হাতে কে হত্যাকাণ্ডের শিকার হলো, এই জিনিসটা তারা আগে নিশ্চিত হওয়ার চেষ্টা করবে। আপনি কি বোঝেন জিনিসটা? ফেয়ার এনাফ। আমার পরিষ্কার মনে আছে, আমার ছাত্র আবু সাইদ, তিনি হত্যাকাণ্ডের সম্মুখীন হওয়ার পরে, তখন শেখ হাসিনা ক্ষমতায়, তিনি তার ভাষায় দাফন কাফন থেকে শুরু করে সবকিছুর ইন্তজাম করে দিয়েছিলেন। এবং ভুলে গেলে চলবে না, আবু সাইদ শেখ হাসিনার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষ। তো ফলে তিনি যে জেস্টারটি দেখিয়েছেন, এটি গুডউইল জেস্টারই বলবো আমি। আর আপনার আমরা যারা শিক্ষক, আমাদের সরাসরি ছাত্র যারা, তারা যদি হত্যাকাণ্ডের সম্মুখীন হন, ডেফিনেটলি যেই পলিটিক্যাল পারসুয়েশনের মানুষই হন না কেন, আমরা অবশ্যই তার নিন্দা করব এবং আপনার অভিভাবক হিসেবে আমরা পাশে দাঁড়াবো। এবং সেই ভূমিকা আমিও নিয়েছি। আমি প্রথম সবার আগে আবু সাইদের হত্যাকাণ্ডের নিন্দা করেছি, শোক পানি প্রদান করেছি এবং আহ্বান জানিয়েছি আমার সাকসেসর, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, পঞ্চম ভাইস চ্যান্সেলর, তাকে শোকবাণী প্রদানের জন্য। যদিও তিনি দ্বিধান্বিত ছিলেন, নিজে শোকবাণী না দিয়ে পিআরওকে দিয়েছেন। আজকে প্রফেসর হাসিবুর রশিদ, পঞ্চম ভাইস চ্যান্সেলর, তিনি আবু সাইদ হত্যাকাণ্ডের আসামি। তো এই যে আপনার এই যে বিষয়টা, যে শেখ হাসিনা তার পিতাকে আপনার অভ্যর্থনা করেছিলেন, তার মতো করে সহায়তা করবার চেষ্টা করেছিলেন। আপনার যখন একটা নির্মোহ বিশ্লেষণে যাবেন, সব বিষয় কিন্তু আপনার ফোরফ্রন্টে নিয়ে আসতে হবে। আপনার এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করাটা বোধহয় সমীচীন নয় কোনো পক্ষে। ধন্যবাদ। এই ঘোষণার আগে পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের অনেকগুলো বৈঠক আমরা দেখেছি এবং আজকে তাদের অনেকেই অনুপস্থিত ছিলেন। এখানে কোনো অনৈক্য আছে না এটা আনুষ্ঠানিকতা মাত্র? আমার কাছে মনে হয়েছে এক ধরনের ফ্যাটিক কাজ করছে, অবসাদ। মানে এই যে সিরিজ অফ মিটিংস, যেখানে চা নাস্তা খেয়েছেন, বাক বিতরণটা হয়েছে, নানান রকমের আপত্তি উঠেছে। যেমন রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি ওয়াক আউট করেছেন, রীতিমতো আপনার আপত্তি জানিয়েছেন, সহমত পোষণ করছেন না, সে কথাটি জানান দিয়েছেন। তো এরকম অনেকেই আছেন যারা গিয়েছেন কিন্তু সহমত পোষণ করেননি। মানিক মিয়া এভিনিউতে আয়োজনের পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল, বড় একটা সমাবেশ ঘটানো। বাংলাদেশের এই চত্বরে অনেক বড় বড় সমাবেশের ইতিহাস আছে কিন্তু, এবং স্বতঃস্ফূর্ত সমাবেশ ছিল অনেক কিছু। এত ট্রেন ভাড়া করা, এত কিছু করা, অফিস আদালত ছুটি দেয়া, গার্মেন্ট ছুটি দেয়া, যে এটা বাধ্যতামূলক, আপনাকে আসতে হবে সমাবেশ স্থলে। অর্জনটা কি দিন শেষে? আমি বলবো আপনার অশ্বডিম্ব। কারণ এই যে ট্রেন, বিশাল ট্রেন, হয়তো দেখা গেল যাত্রী 19, 20, 30 জন, কিংবা কোথাও কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, ট্রেনের মান উন্নত নয় কেন ইত্যাদি, পথ আটকে দেওয়ারও চেষ্টা হয়েছে। তো এই যে অব্যবস্থাপনা, এবং সবই কিন্তু আপনার জনগণের করের টাকার শ্রাদ্ধ, ওই অন্য কিছু নয়। একটা সময় আসবে যখন প্রফেসর ইউনূস এবং তার পারিষদবর্গকে এর আপনার
জবাব দিতে হবে, এবং এটা ম্যাটার অফ টাইম। জনগণের করের টাকা যত্নেচার করার অধিকার আসলে কারণে আপনি যখন শপথ গ্রহণ করলেন তখন সেই অব্লিগেশন আপনি পড়ে গেলেন। ওজারতি খুব সহজ কাজ নয়। আতাউর রহমান ওজারতির কয়েক বছর সম্পর্কে তার আত্মজৈবিক অভিজ্ঞতা লিখে গেছেন। আমি আহ্বান করব আমাদের উপদেষ্টা বিন্দুকে সেই গ্রন্থটি পড়ে দেখবার জন্য। আপনি কি প্রধানমন্ত্রীত্বের 18 মাস সেই বইটার কথা বলছেন? ওজারতির 2 বছর নাকি যেন এরকম একটা শিরোনাম ছিল, যদি মনে পড়ে। এর মাঝে এটার সাথে তো একটা ইলেকশন বিষয় আছে। প্রধান উপদেষ্টাও একটা ভাষণে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, ইলেকশন কমিশনকে তিনি বলবেন। ঠিক 2 দিন আগে একজন উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতা ছাড়বেন না, বা এই বিষয়টা রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেবেন না। আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, এই জাতীয় কথা এনসিপির কর্ণধার তিনিও বলেছেন। মূল বিষয় সেটি হচ্ছে প্রফেসর ইউনূস আপনার একটা গ্যারাগলে পড়েছেন, নিজেই নিজের এই সমস্যা তৈরি করেছেন নানান সময় নানা রকম কথাবার্তা বলে। এখনো তার ধারাবাহিকতায় এরকম একটি সময় নির্দেশ করেছেন, কিন্তু 22 জানুয়ারি সেই নির্বাচনের তারিখের কথা কিন্তু আমরা ভুলে যাইনি। 111 সরকারের সময় আপনার নিশ্চয়ই মনে আছে 2007-এ এই তফসিলটি ঘোষিত ছিল। আজ অব্দি কিন্তু 22 জানুয়ারি নির্বাচনটা আমরা কেউ প্রত্যক্ষ করতে পারিনি। সেই নির্বাচন বছরখানেক পরে 29 ডিসেম্বর 2008-এ নবম সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছিল। তো সুতরাং সময় ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করাই শেষ কথা নয়, আসলে আপনার ইন্টেন্ট বা মোটিভটা কি সেটা গুরুত্বপূর্ণ। যে ইঙ্গিত প্রদান করা হচ্ছে তা কিন্তু তাৎপর্য বহন করে। আপনার নির্বাচন পর্যবেক্ষণের ইতিহাস 30 বছরের পুরনো এবং অভিজ্ঞতা সম্পন্ন। নির্বাচন কমিশন সমস্ত পর্যবেক্ষকদের অনুমোদন বাতিল করেছেন। আপনার যে মেয়াদ আরো 2027 পর্যন্ত ছিল, 5 বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছিল, তা তারা প্রত্যাহার করেছে এবং নতুন করে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন। 10 তারিখে তা ডেডলাইন এ মাসে। এর উদ্দেশ্যটা কি আপনাদের মনে হচ্ছে? আমাদের কাছে মনে হচ্ছে এটার পেছনে একটা রাজনীতি আছে। আমাদের 2 মাননীয় উপদেষ্টা বা 3 মাননীয় উপদেষ্টা বলতে পারেন, অধিকার এবং ব্রতির সঙ্গে যারা যুক্ত, আদিলুর রহমান খান, চৌধুরী রফিকুল আবরার এবং শারমিন মোর্শেদ, তাদের এই 2 সংস্থার নিবন্ধন নেই। ব্রতির নিবন্ধন নেই এই কারণে যে তারা ডেডলাইন যা ছিল গত বছর সেই সময়সীমার মধ্যে আবেদন করেননি। সে কারণে গত নির্বাচন কমিশনের পক্ষে তা বিবেচনা করার সুযোগ ছিল না। আর আদিলুর রহমান খান তার যে অধিকার সেটা ওই হেফাজত কাণ্ড নিয়ে যেই রিপোর্ট হাজির করেছিলেন সেটা তৎকালীন সরকারের মনোপুত হয়নি, ফলে একটা পর্যায়ে তারা ডিরেজিস্টার্ড হয়ে গেছিলেন। তো ডিরেজিস্টার্ড হয়ে যাওয়ার কারণে তাদের নিবন্ধন আর হয়নি বা থাকেনি। তো এই কারণেই মূলত আপনার সবার উপর এই খরচ চালানো। আর নতুন করে নব্য তুর্কিদের দিয়ে যদি আপনার পর্যবেক্ষণ সংস্থা হাজির করা যায় তো খারাপ। সেই সুবিধার্থে আপনার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স সীমা ছিল 25 বা তদূর্ধ্ব সার্টিফিকেট অনুসারে, সেটি এখন কমিয়ে 21 করে দেওয়া হয়েছে।
এখানে ডেফিনেটলি একটা রাজনীতি আছে, কোনো সন্দেহ নেই। এই রাজনীতির মূল সূত্রটা ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর আব্দুল আলিমের তারা সূত্রপাত। তারা তাদের যে নির্বাচন সংস্কার কমিশনে যে সমস্ত সুপারিশ করেছেন তার মধ্যে এটা নিহিত, এবং তারপর ঐকমত্য কমিশনের হাত ধরে পরে 2025 যে বিধিমালা নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে সেখানে ক্লজ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদন প্রদান করেছেন তাদের তারা নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেবেন না। তো এখানে একটা ক্যাচ আছে। আর আপনি জানেন যে একটি সংস্থা নিবন্ধন পাওয়ার আগে এনএসআই ভেটিং এর প্রয়োজন হয়, কখনো কোনো কোনো ক্ষেত্রে ডিজিএফআই ভেটিং এর প্রয়োজন হয়। তো সেই প্রক্রিয়া তো আছে। তারপরে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানে আপনার হ্যান্ডপিকড লোকজন দ্বারা ইচ্ছাকৃতভাবে নানান রকমের আপনি যদি ব্ল্যাক বল দেন সেটাও একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ইটস এ লং রান প্রসেস। তো সেই চিন্তা থেকে এটা করা হয়েছে। আর এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষ না হয় এই জন্য অন্তিম কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে লক্ষণ সুস্পষ্ট। এটি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে? আপনার তারা তো এটা তোয়াক্কা করেন না। যদি করতেন তাহলে এই অশুভ খেলায় মারতেন না। 2027 পর্যন্ত সবারই নিবন্ধন যাদের ছিল তারা মেয়াদ শেষ করার পরে নতুন করে নবায়নের সময় তখন এই বিষয়গুলো নিয়ে আসা যেত, কিন্তু তারা এই ব্যাপারে একেবারেই অনুদার এবং আপনার প্রতিহিংসা পরায়ণ আমি বলবো। আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার তিনটি কমিশনের নডিং নিয়েছেন, তিনটি আমলে আপনার এনজিও ব্যুরোর ক্লিয়ারেন্স নিয়েছেন, যেটি প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে পরিচালিত, এবং ঠিকই তার ক্যান্ডিডেটস ফোরাম করার জন্য ডোনার কমিটি থেকে অর্থ ছাড় করিয়েছেন। এবং এই বেনিফিশিয়ারি আবার অন্য বেনিফিশিয়ারিদের দিকে আঙ্গুল তুলছেন, which is really unfortunate। আর বর্তমান যে ঝামেলাটা আপনার এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের মধ্যে এই অনৈক্যের বীজ কিন্তু ডক্টর বদিউল আলম মজুমদারই বপন করে দিয়েছেন। আমাদের যিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা নুরুল, যিনি অসম্মানিত হলেন কিছুদিন আগে, তিনি যখন আপনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় এই ডক্টর বদিউল আলম মজুমদারই অভিনন্দন জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। এখন এই ছাত্রলীগ করা নতুন প্রজন্মের অনেককেই তো আমরা ভিন্ন চেহারায় দেখছি। বদিউল আলম মজুমদার বোধহয় তাদেরই পদাঙ্ক অনুসরণ করছেন। তার ব্যক্তিগত জীবনে পিতৃব্য ইন ল আপনার মিষ্টি ইমামের পরিচয় তার জন্য ছিল বড় আপনার সোশ্যাল ক্যাপিটাল। সেই কারণেই এই 15-16 বছর ধরে যত রকম সমালোচনা করেছেন তার এই কুটির জোরটা ছিল বলে তার কিছুই হয়নি। তো ফলে এখন আবার নতুন রূপে তিনি ভাবছেন যে অলমোস্ট আমি তো সেকেন্ড ইন কমান্ড ইন দ্য হোল সিস্টেম, বয়স এবং অন্যান্য বিবেচনায় প্রফেসর ইউনূসের কাছের মানুষ। তো ফলে ডিভিডেন্ড যা নেওয়ার সেটা নিচ্ছেন এবং ভবিষ্যতে কোনো কম্পিটিটর রাখতে চান না, নিজের জন্য পথটা মসৃণ করতে চান, সেই সব চিন্তা থেকে এগুলো করেছেন। আর পাশাপাশি এই পুরো যে তার টার্মস অফ রেফারেন্স সেখানটা এমন ভাবে প্রণয়ন করেছেন যাতে আপনার এই নির্বাচন পদ্ধতি বিতর্কটা না আসে, এবং এটা বিষটা রেখে দিয়েছেন যাতে ঐক্যবদ্ধ কমিশন পরবর্তীতে যে পরিস্থিতি পরিবেশ তা আরো ঘোলাটে হয়। এবং খেয়াল করে দেখেন জামাত এবং ইসলামী আন্দোলন এবং তাদের সমমনস্ক দলগুলো প্রায় 18টা দল তারা কিন্তু ব্ল্যাক বল দিয়ে বসেছে যে নির্বাচন পদ্ধতি পিআর সিস্টেমে না হলে তারা সন্তুষ্ট নন। আর এনসিপি তো এক কাঠি আরো সরেস, তো বলেছেন যে হ্যাঁ এই পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেবেন না বা নির্বাচন করবেন না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একে বিচার, তারপর আবার নির্বাচন পদ্ধতি নতুন সংকট আহ্বান করছে।
প্রফেসর ইউনূসের জন্য তো আপনার এ ধরনের হ্যান্ডেল খুব হ্যান্ডি, বলে তার জন্য সুবিধা যে ভাই আমি কি করবো, স্টেক হোল্ডারই তো চায় না। সুতরাং বিয়ন্ড 2026-এর পরে যদি ইলেকশন হয় আমার তো কোনো সমস্যা নেই, আমি তো ফিট আছি।